শুভেন্দুর কথায় কি ওঠা বসা করে লোকজন? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। শুভেন্দু একটা ছাগল, ছাগলের এরকম মনে হতেই পারে। কুজোরও শখ হয়, চিত হয়ে শোয়ার। শুভেন্দুর মতো ছাগল আত পাগলা ত্যাগ করেছে, আগামী দিনে এরা ধূলিসাৎ হয়ে আসলে জেহাদি হলো শুভেন্দু অধিকারীরা, যারা বাংলার বিরোধী, যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা। কুরুচিকর মন্তব্য করে জনরোষে পড়েছেন এই বিজেপি নেতা। এই জনরোষে পড়ে শিকার হয়েছেন মারধরেরও। জানা গেছে সম্প্রতি নন্দীগ্রামে এক পথসভায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শোনা গেছে জুতা দিয়েও মারা হয় শুভেন্দুকে। প্রথম 7 দিনেই তৈরি হয়েছে এক উত্তপ্ত পরিস্থিতি। রাজ্য জুড়ে অভিযান চালিয়ে ইতিমধ্যে 4 শতাধিক বাংলাদেশিকে আটকের দাবি স্থানীয় প্রশাসনের। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখলেন, এই শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবঙ্গে তোলপাড় সৃষ্টি করেছে। পশ্চিমবঙ্গের যে জনতা রয়েছে বা যে দিনমজুর রয়েছে, তারা বাড়িতে আসবে ঈদের কোরবানির ছুটিতে, কিন্তু তাদেরকে কিন্তু কোরবানির ছুটিতে বাড়িতে আসতে হচ্ছে না। তাদেরকে কিন্তু আটকে রাখা হচ্ছে পশ্চিমবঙ্গে, এবং তাদেরকে কিন্তু জিম্মি করে রাখা হচ্ছে পশ্চিমবঙ্গে। অসংখ্য মানুষের ঢল নেমে এসেছে পশ্চিমবঙ্গের বর্ডারের কাছে, কিন্তু তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে আসতে পারছে না। এবং যাদের কাছে পাসপোর্ট রয়েছে এবং লিগ্যাল ডকুমেন্ট রয়েছে, তাদেরকেও কিন্তু আটকে রাখা হচ্ছে এবং তাদেরকেও কিন্তু বাংলাদেশে আর আসতে দেওয়া হচ্ছে না। কারণ কি, এই শুভেন্দু অধিকারী বিজেপি সরকার আসার পর থেকে বাংলাদেশের মুসলিম যারা রয়েছে এবং পশ্চিমবঙ্গে যারা মুসলিম রয়েছে, তাদেরকে উপর জুলুম করা হচ্ছে এবং তাদের উপর অনেক ধরনের অত্যাচার করা হচ্ছে। এই শুভেন্দু অধিকারী এবং এই মোদী সরকার, বিজেপি সরকার আসার পর থেকেই বাংলাদেশের যে মুসলিমরা রয়েছে বা ওই দেশে যারা বসবাস করছে বাংলাদেশি, তাদের উপরে অনেক ধরনের অত্যাচার, তাদের দিনের পর দিন আটকে রাখা হচ্ছে। তারা কিন্তু এখন অবৈধ পথে আসার চেষ্টা করছে, এবং এই ক্ষেত্রে অনেক ধরনের মানুষ অবৈধ পথে আসতে গিয়ে মারা হচ্ছে। মুসলিমরা কি অবস্থা এবং কি হালতে এই বসবাস করছে পশ্চিমবঙ্গে, তাহলে চলুন আগে সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে আসি, তারপরে বিস্তারিত জানতে পারবো। জলদি জলদি ভাগো। ঈদুল আজহার ছুটির মধ্যেই বাংলাদেশ ভারত সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত দিয়ে কথিত বাংলাদেশি পরিচয়ে বহু মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ ঘিরে দুই দেশের সম্পর্কের আকাশে আবারও জমতে শুরু করেছে অস্বস্তির কালো মেঘ। সীমান্তে পুশিন, হোল্ডিং সেন্টারে আটক রাখা মানুষ, নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা, সব মিলিয়ে পরিস্থিতি এখন কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ঈদের ছুটির সময় পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত চেকপোস্টে প্রায় 150 জনকে যাচাই করা হয়। এর মধ্যে 60 জনকে সরাসরি পুশব্যাক বা সীমান্তের দিকে ফেরত পাঠানো হয়েছে এবং আরও 90 জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ উঠেছে, এদের অনেকেই বছরের পর বছর ভারতে বসবাস করছিলেন, তবে নাগরিকত্বের জটিলতা, ভোটার তালিকা এবং নতুন রাজনৈতিক অবস্থানের কারণে তারা এখন চাপে পড়েছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সতর্ক অবস্থানে রাখা হয়েছে, সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং করে জনসচেতনতা কার্যক্রম শুরু করা হয়েছে। সাতক্ষীরা সীমান্তে বিজিবি স্পষ্ট জানিয়েছে, বিএসএফ কোনো ধরনের পুশিনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। হাকিমপুর সীমান্তের বিপরীতে কাকডাঙ্গা এলাকা সহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত নজরদারি বসানো হয়েছে। কূটনৈতিক পর্যায়েও বিষয়টি গুরুত্ব পাচ্ছে। আগামী 8 থেকে 11 জুন দিল্লিতে অনুষ্ঠিতব্য বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা, পুশিন এবং অবৈধ অভিবাসী প্রত্যাবাসনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করবে বাংলাদেশ। ঢাকায় স্পষ্ট জানিয়েছে, কোনো ব্যক্তিকে ফেরত পাঠাতে হলে তা অবশ্যই দুই দেশের স্বীকৃত কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই হতে হবে। বিশ্লেষকদের মতে সীমান্ত ব্যবস্থাপনা শুধু নিরাপত্তার বিষয় নয়, এটি মানবিক ও কূটনৈতিক বাস্তবতারও প্রশ্ন। তাই পুশিন ইস্যুতে উত্তেজনা বাড়তে থাকলে বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর নতুন চাপ তৈরি হতে পারে। সীমান্তের কাঁটাতারের দুই পাশে এখন তাই সবচেয়ে বড় প্রশ্ন, এই সংকট কি আলোচনায় মিটবে নাকি আরও গভীর করবে দুই প্রতিবেশীর দূরত্ব? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। আমাদের বাড়ি বাংলাদেশ। এই বয়সে জেল কাটবো। ফিরে যাচ্ছেন কেন? থাকতে পারতেছি না দেশে। কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন সরকারের? না, অনেক চেষ্টা করেছি, করার জন্য আমি কিছু করতে পারিনি। ও 10,000 20,000 করে টাকা চায়। শুধু আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, লক্ষ্মী ভাণ্ডার
স্বাস্থ্যসাথী কার্ড সব আছে, শুধু 2002 সালের লিস্ট না হওয়ার। তোমরা কথা বলো, কোথায় বাড়ি, কোথায়? হ্যাঁ, এতদিন সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার খবরই বেশি শোনা যেত, কিন্তু এবার ছবিটা একেবারেই উল্টো। রাজ্যে পালা বদলের পর ভারত বাংলাদেশ সীমান্তে দেখা যাচ্ছে ভিন্ন দৃশ্য। বসিরহাটের স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে ভিড় জমিয়েছেন বহু বাংলাদেশি নাগরিক। কেউ পরিবার নিয়ে, কেউ আবার একাই অপেক্ষা করছেন দেশে ফেরার জন্য। একসময় শুনশান থাকতো হাকিমপুর চেকপোস্ট, তবে গত কয়েকদিনে পরিস্থিতি বদলে গিয়েছে অনেকাংশে। গত 4 দিন বাংলাদেশিদের ভিড় চোখে পড়ার মতো। রাজ্যে পালাবদল ঘটতেই বদলে গেল বাংলাদেশ সীমান্তের ছবিটা। এমনটা জানালেন আরও এক অনুপ্রবেশকারী। সীমান্তে আসছি যে বিএসএফের কাছে সিলিন্ডার হলে বাংলাদেশে তাদের ডকুমেন্ট দেখায় বাংলাদেশে তারা ট্রান্সফার করে দিচ্ছে। এই জন্যই আমরা এখন এই দেশের সরকার থাকতে দিচ্ছে না, এই জন্য আমরা হাকিম বর্ডারে আসছি। সরকারের সুযোগের জন্যই, তার দেশের জন্যই সে যা পদক্ষেপ নিয়েছে, এরপরে আমাদের কোনো করার অধিকার নেই। যার ফলে আমরা শুনলাম যে হাকিমপুর বর্ডার হোক, যে কোনো বর্ডার হোক, বিএসএফের কাছে সিলিন্ডার করলি তারা ওভারেট একটা ডকুমেন্ট আইনি, একটা ফোন নাম্বার হলে তারা বিডিআরের কাছে হ্যান্ড ওভার করে দিলি দেশে চলে যাওয়া যাচ্ছে, পয়সা করি লাগতেছে না। সেই হিসাবে আমরা এখানে। জি, হ্যাঁ, আমি যাইনি ওই সময়টা। আমি যে যাব, আমাদের একটা খরচার মতন কোনো পয়সা ছিল না, যার ফলে ওই সময়টা যেতে পারিনি। তাই এখন ওই পয়সা করি হালকা পাতলা কিছু জোগাইয়া লামসাম করে তারপরেও যে আইছিলাম পেটের দায় এখানে খাতি, যে কাটিয়ে ফেলে খাবো। কিন্তু এখন সরকার যেটা পদক্ষেপ নেয়, এরপরে আমার অধিকার মতন কোনো কথা বলার কিছু নেই। তার দেশে সে যা বলবে ওইটাই আমার মেনে নিতে হবে। না না, এবারে দাদা আমার কিচ্ছুই নেই। হ্যাঁ, না না না, আমি কিচ্ছু করিনি। তাহলে এই যে আগে তৃণমূল সরকার ছিল, এই সরকার থাকলে কি আবার আপনার থাকতে বসবাস করতে পারতেন? এই সরকার থাকলে মনে করেন যে আমরা থাকতে হবে সেটাও বিষয় না। বিষয়টা হচ্ছে যে ইনিও যদি বলে যে আমার দেশে গরিব আছে, কাজ করে খাবো, উনি মনে করেন একটু বেশি বলতো, হয়তো দেখা গেছে যে তোমরা কি জন্য আইছে নাইছে এসব জিজ্ঞাসা করতে এলাকার নেতাকে। তারা আগে সরকার তো নিয়ন্ত্রণ ছিল না, আগের না, আগের সরকার ওই ধরনের। তার জন্যই তো আমরা সামনাসামনি কিছু মনে করেন অনুমান করতে পারতাম না। যে আইসি যখন এতদিন কিছু বলেনি, তখন আমাদের মনে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। মিয়ানমারের রোহিঙ্গা সংকটের সমাধান না হতেই বাংলাদেশকে আরেকটি শরণার্থী পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে ভারত। ইতোমধ্যেই বাংলাদেশে ঢুকতে ভারতীয় সীমান্তে হঠাৎই দেখা দিয়েছে শত শত মানুষের ভিড়। পশ্চিমবঙ্গ জুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান, জেলায় জেলায় হোল্ডিং সেন্টার নির্মাণ আর ধরপাকড়ের আতঙ্কে সীমান্তমুখী হচ্ছেন বাংলাদেশিরা। উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে নারী, শিশু, বৃদ্ধ সহ অসংখ্য মানুষ ট্রলি আর ব্যাগপত্র নিয়ে অপেক্ষা করছেন দেশে ফেরার অনুমতির জন্য। সীমান্ত জুড়ে তৈরি হয়েছে উৎকণ্ঠা আর অনিশ্চয়তার পরিবেশ। বিশ্লেষকরা আশঙ্কা করছেন পরিস্থিতি দ্রুত সামাল না দিলে বড় ধরনের মানবিক সংকটে রূপ নিতে পারে এটি। রোহিঙ্গা সংকটের চাপ এখনো সামলাচ্ছে বাংলাদেশ। তার মাঝেই সীমান্তে তৈরি হওয়া এই নতুন বাস্তবতা উদ্বেগ বাড়াচ্ছে কূটনৈতিক ও নিরাপত্তা মহলেই। ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর নতুন করে তৈরি হয়েছে সীমান্ত সংকটের আশঙ্কা। শুভেন্দু অধিকারী সরকার গঠনের পর পশ্চিমবঙ্গ জুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রশাসনিক তৎপরতা বাড়াতেই বাংলাদেশে ফেরার আশায় সীমান্তে ভিড় জমাচ্ছেন শতাধিক বাংলাদেশি। ট্রলি, ব্যাগপত্র, নারী ও শিশুসহ তারা এখন অপেক্ষা করছেন বিএসএফ চেকপোস্টের সামনে। মঙ্গলবার সকাল থেকেই উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে দেখা যায় দীর্ঘ অপেক্ষার এই চিত্র। কেউ প্লাস্টিক পেতে বসে আছেন, কেউ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। সীমান্ত সংলগ্ন একটি অস্থায়ী ছাউনিতে অবস্থান নেন প্রায় 100 বাংলাদেশি। বাইরে আরো 30 থেকে 40 জনকে অপেক্ষা করতে দেখা যায়। একই ধরনের পরিস্থিতি ছিল সোমবারও।
প্রশাসনিক সূত্র বলছে, সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেয়া হয়েছে। মূলত অবৈধ অনুপ্রবেশকারী ও সন্দেহভাজন বিদেশিদের আটকে রাখতেই নেওয়া হয় এই উদ্যোগ। আর সেই ঘোষণার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে অবৈধভাবে ভারতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে। অনেকেই মনে করছেন আটক কিংবা দীর্ঘ আইনি জটিলতায় পড়ার আগেই দেশে ফিরে যাওয়াই নিরাপদ। তাই সীমান্তের পথে ছুটছেন তারা। সোমবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মালদা ও মুর্শিদাবাদ জেলায় হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে অন্তত 12 জন বাংলাদেশিকে। মালদার ইংরেজ বাজারের চন্দন পার্কে তৈরি শিবিরে রাখা হয়েছে 9 জনকে। তাদের মধ্যে রয়েছেন 3 জন নারী ও 6 জন শিশু কিশোর। অন্যদিকে মুর্শিদাবাদের লালগোলার পদ্মভবনে তৈরি হোল্ডিং সেন্টারে প্রথমে 3 জনকে রাখা হয়েছিল। পরে মঙ্গলবার আরও 11 জন বাংলাদেশিকে আটক করে সেখানে পাঠানো হয়েছে বলে জানা যায়। এদিকে ভারতীয় প্রশাসনিক সূত্র বলছে, সীমান্ত পারাপারের বিষয়টি নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বিএসএফ। তবে কবে নাগাদ তাদের ফেরত পাঠানো হবে সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি। ফলে অনিশ্চয়তা আর উদ্বেগ নিয়েই সীমান্তে দিন পার করছেন নারী, শিশু ও বৃদ্ধ সহ অপেক্ষমান বাংলাদেশিরা। রাইহান কবির শুভ্র, 71। অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা। এলাকায় কয়েকদিন ধরেই অপেক্ষা বাংলাদেশিদের। অনিশ্চয়তা আর অপেক্ষা, এই দুই শব্দেই যেন আটকে আছে তাদের বর্তমান। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী সীমান্তের কয়েকটি পয়েন্টে বাংলাদেশে ফেরার আশায় জড়ো হয়েছেন অনেকে। পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারী ও অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকদের জন্য হোল্ডিং সেন্টার চালু করা হয়েছে। গেল রোববার এমন ঘোষণা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর সোমবারের মধ্যে রাজ্যের জেলায় জেলায় চালু হয়ে যায় হোল্ডিং সেন্টার। প্রথম দিনে 15 জন এবং মঙ্গলবার 9 জন বাংলাদেশি নাগরিককে হোল্ডিং সেন্টারে আটক করে শুভেন্দু অধিকারীর প্রশাসন। এরপরেই বাংলাদেশে ফিরতে ভারতীয় সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢল নেমেছে। बांग्लादेशी जो नागरिक है उनका लेने का जिम्मेदार तो है उनका। तो जब हम लोग यहाँ से बोल रहा था तो अब वहाँ से उनका जो स्पोक्स पर्सन है, मैं देखा था सोशल मीडिया में और यूट्यूब में आया, जो उन्होंने बताया जो बांग्लादेशी है वो तो हम लोग ले लेगा। तो ये सब बांग्लादेशी है, उसको ले लेना चाहिए। लेकिन ये लोग को, पुलिस को हम लोग बता दिया जेल में भेजने का जरूरत नहीं है। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा। एक दामाद है ये लोग, जल्दी जल्दी भागो। মঙ্গলবার সকাল থেকে উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপয়েন্টে দেখা যায় দীর্ঘ লাইন। একদিনেই ভিড় করেন নারী, শিশু সহ অন্তত 600 বাংলাদেশি। আমার বাবার সাথে আমি এসেছিলাম, তো এখন আমার বাবারা যেহেতু চলে যাচ্ছে, আমি কোথায় থাকবো? আমার বাবার সাথে এই জন্য আমি চলে যাচ্ছি। এনআরসির জন্য আমাদের সমস্যা, কোনো ভাড়াটে বাড়ি থাকা যাচ্ছে না। আমাদের তো নিজস্ব জায়গা জমি নাই, তাই আমরা আমাদের জায়গার মানুষ, আমরা দেশের মানুষ দেশে চলে যাই। এখন এই যে একটা এনআরসি শুরু হয়েছে, এটা আমাদের কোনো সবুত নেই, কোনো কিচ্ছু নেই। এবার তাই আমাদের দেশে আমরা ফিরত যাচ্ছি। সীমান্ত পারাপার শুধু ভৌগোলিক বিষয় নয়, এর সঙ্গে জড়িত। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখলেন, এখানে আপনারা কি দেখতে পেয়েছেন? এই পশ্চিমবঙ্গে কিন্তু অসংখ্য মানুষ এখন কাঁটাতারের পাশে এসে দাঁড়িয়ে রয়েছে। তারা কিন্তু এখন অবৈধ পথে বাংলাদেশে আসার চেষ্টা করছে। তাদেরকে কিন্তু বাংলাদেশে আসতে দিচ্ছে না এবং তাদেরকে আটকে রাখা হচ্ছে সেই দেশেই, এবং জিম্মি করে রাখা হচ্ছে কিন্তু ভারতে। এবং তাদের পাসপোর্ট থেকে তাদের লিগাল ডকুমেন্ট গুলোকে এই নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে দেখুন কি তুলকালামরা সৃষ্টি করেছে এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এবং মুসলিমদের ভিতরে একটি দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে। এবং এই মুসলিমরা কিন্তু তারা কিন্তু কোনোভাবেই তাদের ধর্মগ্রন্থ ঠিকঠাক মতো পালন করতে পারছে না। কিন্তু অন্যদিকে বাংলাদেশে যারা হিন্দু রয়েছে তারা কিন্তু তাদের নিজ নিজ ধর্ম ঠিকঠাক মতো পালন করতে পারছে। এবং বাংলাদেশে যারা লোকজন আছে তারা কিন্তু কোনোভাবেই এই যে হিন্দু ধর্মী যারা আছে তাদেরকে কিন্তু কোনোভাবে অত্যাচার বা নিপীড়ন করছে না। কিন্তু অন্যদিকে ভারত বিজেপি সরকার আসার পর থেকে ভারত সরকার মুসলিমদেরকে মানে কোনোভাবেই ভারতে যেন থাকতে না পারছে সেই রকমের অত্যাচার এবং নিপীড়ন করছে। অন্যদিকে তাদেরকে কোরবানি করা বন্ধ করে দিয়েছে। তাদেরকে এখন বাংলাদেশে যারা আসতে চায় তাদের কিন্তু আসতে দিচ্ছে না এই বিজেপি সরকার। তাদের কিন্তু অনেক জোরপূর্বক ভাবে আটকে রেখেছে এই বিজেপি সরকার। তারা কিন্তু এখন অবৈধ পথে, কেউ নদী পথে, কেউ তারকাটা রাতের আধারে তারকাটা ভেঙে আসার চেষ্টা করছে। তাদেরকে কিন্তু গুলি করে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে এবং তাদেরকে কিন্তু টাকা খেয়ে তাদেরকে কিন্তু অনেক অত্যাচার এবং অনেক ধরনের
এই সৃষ্টি করছে বিজেপি সরকার। প্রিয় দর্শক, আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন করে একটি ভিডিওতে।